তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মিথিলা ভনিতাহীন বলল। দেখাচ্ছি। আর তুমি নিতে না এলে কাজটা আমি করব। তুমি আমাকে চেনো না। এখন বলো, তুমি কি করতে চাও? ভালোই ভালোই আমাকে নিয়ে সংসার করবে নাকি নিছক এসব ঝামেলায় জড়াবে? ওপাশে তাৎক্ষণিক নীরবতা নামলো। কপালে ভাঁজ পড়ল মিথিলার। দুদিনের আলাপে পলাশকে অত ভালো সে আয়ত্ত করতে পারেনি, তাই এখন ওর মতিগতি নিয়ে শঙ্কিত। ঠিক আছে, বিকেলে আসবো। কিন্তু পলাশ একটু চুপ থেকে বলল। মিথিলার মিউমে থাকা অনুচিন্তিত মুখখানা চকচক করে উঠল। স্ফূর্ত চিত্তে বলল। ঠিক আছে, রাখছি। পলাশ লাইন কাটল। মিথিলার বিজয়ী হাসল বুক ফুলিয়ে। ঠোঁট ভর্তি গাঢ় পৈশাসিক আনন্দ। সে স্ক্রিনের দিকে চেয়ে বলল। তোমাকে চালাক ভেবেছিলাম, অথচ তুমি সেই নাহিদের মতোই আরেকটা গাধা বের হলে। সালমা বেগমকে হাসপাতাল থেকে সন্ধে নাগাদ ছাড়া হলো। ওনার দুর্বলতায় কাবু দেহটা সবাই ধোয়াধুরি করে নিয়ে এলো বাড়িতে। খোরশেদুল অফিস থেকে আবার হাসপাতালে গিয়েছিলেন। অতটুকু সময় আলিয়া বানু আর সালমার ভাইয়ের বউ ছিলেন। রাহাত দরজা খুলল। ওকে আর হাসপাতালে নেওয়া হয়নি। ছোট মানুষ, রোগীদের ভেতর দিয়ে কাজ নেই, রোগীদের ভেতর গিয়ে কাজ নেই। রাহাত মাকে দেখতেই গদিতে জড়িয়ে ধরল। এক প্রকার হামলে পড়ল ওনার বুকের উপর। প্রকোপে সালমা পড়ে যেতে নিলেন। খোরশেদুল দাঁড়িয়েছিলেন পেছনে। চট করে দৌড়ে ফেললেন স্ত্রীকে। সালমা বেগম এক পলক চাইলেন। গম্ভীর মুখে আবার দৃষ্টি ফিরিয়ে নিতে আহত হলেন ভদ্রলোক। সেদিনের পর থেকে সালমা বেগম এখনো অবধি একটা কথা বলেনি ওনার সঙ্গে। রাহাত মাকে জড়িয়ে রেখেই বলল। আম্মু, তোমার খুব লেগেছিল? ব্যথা কি একটুও কমেছে? আলিয়া বানু বললেন। দাদুভাই, এগুলান সব পরে হইন্য। অহন মাইরে বইতে দাও। সালমার মাথায় হাত বুলে একটু হাসলেন। রাহাত সরিয়ে এলো। তিনি ভিতরে ঝুঁকে আস্তে ধীরে সোফায় বসলেন। পাশে বসলেন আলিয়া। এদিক ওদিক চেয়ে বললেন। কিরে, তোর মাইয়া কই খোরশেদ? খুশিদুল বিষয়টা এতক্ষণে খেয়াল করেছে। সে যে মেয়েটাকে দুপুরে পলাশের সঙ্গে যোগাযোগ করতে বলে গেলেন, তারপর আর কথা হয়নি। তরিত মেয়েকে হাঁক ছুড়লেন তিনি। দুবার ডাকে দরজা খুলল মিথিলা। অথচ এত সময় বসার ঘরে একটা কথাতেও সাড়া ছিল না। মিথিলার বেশভূষা দেখতে আলিয়া বানু ভ্রু তুললেন কপালে। গাঢ় রঙের জামদানি শাড়ি, গয়না, পরিপাটি করে বাঁধা চুল, চেহারায় অল্প বিস্তর মেকআপ। আলিয়া বানু পাথা ঝাপটালেন চোখের। স্বামী ওইভাবে রেখে গেল। মা এলো হসপিটাল থেকে, তিনি ধরেই বসেছিলেন মেয়েটা হয়তো কেঁদে চোখ মুখ ফোলাবে। কিন্তু এ তো। মিথিলা হাসি হাসি মুখে বাবার পাশে এসে দাঁড়ালো। ডাকছিলে আব্বু? খুশিদুল মেয়ের আপাত মস্তক দেখে বললেন। কোথায় যাচ্ছ? সে রষ্টচিত্তে জানালো। হ্যাঁ, পলাশ আসছে নিতে, তাই তৈরি হলাম। খুশিদুলের বক্ষ হতে দুশ্চিন্তার ভারী পাথরটা তত্র নেমে গেল। এ নিয়ে গতকাল থেকে কি যে ভাবনায় পড়েছিলেন। সালমা বেগম অবাক হয়ে বললেন। নিতে আসবে মানে? কোথায় গিয়েছে ও? আর কাল এলি, আজ যাবে কেন? গতকালের ঘটনার এক ফুটও জানেন না তিনি। পরপর ঘটে যাওয়া দুর্ঘটনায় কিছুটা টের পাননি। আলিয়া বানু হা করলেন বলতে, অমনি খুশিদুল চোখ ইশারা করলেন। বৃদ্ধা ইঙ্গিত বুঝে থেমে গেলেন। ছেলের উপর দিয়ে তো আর চলা যায় না। মিথিলা আমতা আমতা করে বলল। না, আসলে ওর একটা কাজ পড়েছিল, তাই চলে গিয়েছে। তুমি অসুস্থ, তাই আর থেকে বাড়িতে ঝামেলা করবে না বলল। সালমা বললেন। এতে ঝামেলার কি আছে? জামাই মানুষ, প্রথমবার শ্বশুর বাড়ি আসবে, বেড়াবে না? আমি যতটুকু পারি করার চেষ্টা করব। খুশিদুল বললেন। থাক না, এই সময় এত প্রেশার ঠিক হবে না তোমার। ওরা আবার পরে সময় করে আসবে না হয়। মিথিলা তাল মিশিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আবার পরে আসবে আম্মু। আলিয়া ফোঁস করে শ্বাস ফেললেন। টেনে টেনে বললেন। তোর কন্যা আবার মার প্রেশারও বুঝে? এই যে কত সময় হইল মাইয়াডা আইলো হাসপাতাল দিয়া, একবার তো জিগাইলও না বালামন্দ। মায়ের মাথার যে এত বড় একখান পট্টি ফিরাও তো দেখলো না। মিথিলা কটমট করে উঠল। খুশিদুল মেয়ের পক্ষ নিয়ে বললেন। থাক আম্মা, ছেলে মানুষ অত শত বোঝে না। হ, পোলা মানুষ, আকাম তো ঠিকই করবার পারে। সালমা বুঝতে না পেরে বললেন। ও কি করেছে আম্মা? মিথিলা জ্বলে উঠল। আব্বু, তোমার মাকে থামতে বলো। বুড়ি মানুষ এত কথা বলে কেন? খসিদুল চুপ থাকলেও সালমা ধমক দিলেন মেয়েকে। কড়া কণ্ঠে বললেন। মিথিলা, উনি তোমার দাদু। গুরুজনের সাথে কেউ এভাবে কথা বলে?
মিথিলা চুপ করলেও চেহারায় বিরক্তি। আলিয়া বানু পুত্রবধূর দিকে আপ্লুত চোখে চাইলেন। ছেলে তার সম্মান না রাখলেও পরের মেয়ে ঠিক রাখছে। মায়ের দিক বাড়িয়ে বলল। নাও। জলের কথা সালমা বলেনি, ছেলেটা নিচে থেকে আনায় সবাই বিস্মিত হলো। সালমা মৃদু হেসে গ্লাসে হাত নিলেন। চুমুক দিতে গিয়ে খেয়াল করলেন পানিতে চুল ভাসছে। হেসে ফেললেন আরো, বললেন, এটাতে ময়লা আব্বু, খাওয়া যাবে না। রাহাত ভেজা হাত পেটের কাছে জামায় মুছছিল। কথাটায় চোখ প্রকট করে বলল, ময়লা? কিন্তু আমি তো ভালো করে দেখে আনলাম। আচ্ছা দাও, পাল্টে আবার ভালো পানি আনছি। গ্লাস দিয়ে রাহাত আবার চলে গেল। ফিরে এলো মিনিটে। আলিয়া বানু গদগদ হয়ে বললেন, কি সুন্দর আমার নাতিটার, মার দিক কত খেয়াল। মাইয়ারে মানুষ করতে না পারলেও পোলা খুব সুন্দর মানুষ করছো গো। সালমা ছোট্ট করে শ্বাস নিলেন। আলিয়া বানু আগের দিনের মানুষ। মেয়ে নাতির প্রতি প্রথম থেকে বিমুখ ছিলেন। যতটা নারাজ হয়েছিলেন মিথিলা হওয়ার সময়, ততটাই প্রসন্ন ছিলেন রাহাত আসার খুশিতে। এমনকি ওনার দৃষ্টিতে পুষ্পিতাকে বাড়িতে ঠাঁই দেওয়ার মতো ভয়াবহ অপরাধটাও মাপ পেয়েছিল এটার কারণে। ঢাকায় বেড়াতে এলে বা শ্বশুর আলোয় গেলে মিথিলার সঙ্গে বৃদ্ধার সর্বদা ঠান্ডা যুদ্ধ বাঁধত। তাই আজকেও ধরে নিলেন হয়তো এজন্য এসব বলছে। অন্যদিকে মিথিলার দাদির প্রতিটা কথায় খটমট করছে নীরবে। মায়ের জন্য কিছু বলতেও পারছে না। তবে এত এত ঘটনার মধ্যেও একমাত্র মহিদুল আলম নিশ্চুপ বসে। পৌর লোকটি হ্যাঁতেও নেই, নাতেও নেই। সালমা স্বামীর দিকে চাইলেন, কণ্ঠে নম্রতা। তোমার উপর আজ অনেক ধকল গেল, তাই না? খসিদুল একটু নড়ে চড়ে দাঁড়ালেন। না, কিসের ধকল? সকাল থেকেই তো কত ছোটাছুটি করতে দেখলাম, তাই আর কি। খসিদুল মনে মনে খুশি হয়েছেন। ভাবলেন সালমা তাহলে পুষ্পিতাকে তাড়িয়ে দেওয়া নিয়ে আর রাগ করেনি। সহজভাবে কিছু বলতে নিলেন, সাহসা আটকে গেলেন ওনার পরের কথায়। আর যদি পুষ্পিতাটা থাকতো, কারোর কিছু করতে হতো না। সব একা হাতে সামলাতো মেয়েটা, আমার যত্ন নিত। কতবার অসুস্থ হয়েছি, ঘরের কেউ টেরই পায়নি। পাবে কেমন করে? এর আগেই হুলুস্থুলু বাঁধিয়ে সেবা করে একদম সুস্থ বানিয়ে ফেলেছে। চোখের অশ্রু জলটুকু বেয়ে ওনার গালব দিয়ে এলো। কঠিন কিছু বলবেন ভেবে গিলে নিলেন সালমা অসুস্থ বলে। আশ্চর্যজনকভাবে আলিয়া বানু সায় মেলালেন আজ। মন খারাপ করে বললেন, কথাখানা সঠিক। আগে যতবার আইসি মায়েরা যত্নত্বের ত্রুটি রাহে নাই, আন্তরিক আসিল, যেন আমি ওর নিজের দ্বারা। মিথিলা আরেক দিক ফিরে দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল। তিতি বিরক্ত সে। অতিষ্ঠ পুষ্পিতার প্রশংসা শুনতে শুনতে অধৈর্য চোখে দেওয়াল ঘড়ি দেখল। পলাশ আসবে কখন? ও বাড়ি গিয়ে কত কাজ, কত গোছ গাছে বাকি। এই বৃহস্পতিবার তো কানাডার ফ্লাইট। ভাগ্যিস আগেভাগে তার ভিসা পাসপোর্ট করা ছিল, না হলে এত দ্রুত তো আর যাওয়া হতো না। মিথিলার লোচন দয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। বৈদেশের বিলাসবহুল জীবনের চিত্রটাও একে একে লোভে টলমল করল ভেতরটা। খসিদুল ও সমানভাবে পুষ্পিতার প্রশংসা শুনতে অনীহ। প্রসঙ্গ কাটাতে বললেন, আম্মা, আমি বাজার আনছি, ফ্রিজে মাছ আছে। ওর তো শরীর ভালো না, আপনি একটু কষ্ট করে এ বেলার রান্নাটা করে দিয়েন। আলেয়া ভ্রু কুচকে বললেন, কেন আমি রান্ধুম কেন? তোর এত বড় কন্যা কি করব? হ্যাঁ থাকতে রান্ধন বারণ আমি পারতাম না। মিথিলার তাজ্জব বনে গেল। আমি রান্না করব? আমি? আমার হাতের মেহেদি এখনো ওঠেনি, আর আমি কিনা মাছ কাটবো, মশলা ঘুটবো? ইয়াক! আলেয়া মুখ বেঁকিয়ে বললেন, আইসে আমার রাইস রানী। শোর বাড়িতে গেলে 2টা দিন পর এমনিই চুলার আগুন ঠেলান লাগবো। এখন এই সমস্ত মেহেন্দি সুইটটা যাইব, বুঝছো? মিথিলা রেগে মেগে কিছু বলতে চাইলেও সালমা থামিয়ে দিয়ে বললেন, কাউকে কিছু করতে হবে না আম্মা, আমি করব যা করার। আলেয়া প্রতিবাদ করে উঠলেন, বুঝছো? কেন তুমি এই রোগা শরীরে কাম করবা কেন? এইসব কইরা মাইয়াডারে মাথায় তুললা ফেলছো। রানলে হেতির জাত যাইব, পরের ঘরে যাইয়া মিথিলার সাথে সাথে বলল, নো ওয়ে! পলাশদের বাড়িতে রান্নার আলাদা লোক আসে। আমি কি যেন তেন ঘরের বউ হয়েছি নাকি? রানবো না? তা হইব না কেন? তুমি খসিদুল মাঝপথে চসূচক শব্দ করে বললেন, উফ, থামো তো তোমরা। রান্না আমি করব, হয়েছে যত সব। হেই তো করবাই বাপ, যা মাইয়া বানাইছো। এখন রানবা, 2 দিন পর দেখবা এই মাইয়া লইয়া
লজ্ঞা আরো কত কি করণ লাগবো। আলিয়া বিরতি নিতেই কলিং বেল বাজল। খোশতুল আর দ্বিতীয় জবাবে গেলেন না। মিথিলা উৎফুল্ল চিত্তে বলল, পলাশ এসেছে মনে হয়। খোশিদুল সদর দরজার পাশে দাঁড়িয়েছিলেন। ছিটকিনি টানলেন রাতারাতি। সত্যি সত্যি ওপাশে পলাশ দাঁড়িয়ে। ওনাকে দেখে ছেলেটা সালাম দিল। খোশিদুল উত্তর করলেন, ভেতর ভেতর হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, ঘটনা বেশি দূর গড়ানোর আগেই মিট হয়ে গিয়েছে। চলতি মাসের 29 তারিখ আজ। নতুন মাস শুরু হতে হাতে গোনা 2 দিন মাত্র। তারপরই বৈশাখ সরিয়ে জায়গা নেবে জ্যৈষ্ঠ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করবে গা কাতর। ফাঁকা রাস্তায় নামবে তৃষ্ণার্ত শালিকের জোড়া। তবে আজকের প্রকৃতি ভবিতব্যের এই নিষ্ঠুরতা বুঝতে দিতে নারাজ। সকাল সকাল ঝমঝমিয়ে বর্ষা নেমেছে। মধ্যাহ্নের দাপাদাপিতেও পিচের রাস্তা এখনো ভেজা। ড্রেন চুয়ে চুয়ে যাচ্ছে ময়লা পানির স্রোত। বাতাস ভারী। শীতার্ত এক দুপুর। কিছু কিছু জায়গায় রোদ পড়েছে, তবে নিরুত্তাপ তার প্রখরতা। ঠিক বিকেলের কোমল সূর্য ঘেঁষে ছুটে আসা রোদ্দুরটার ন্যায়। তীব্র ছাদবিহীন লাল টুকটুকে জিপটা রাস্তার এক কোণায় দাঁড়িয়ে। মাথার উপর ফুটওভার ব্রিজ। অন্তহীন মানুষের পদধ্বনি স্পষ্ট শোনা যায়। শুধু সে একা নয়, আর জিপের উপর জায়গা নিয়ে বসেছে আরও 5 জন। শাফিন তীব্রর পাশের সিটে, পেছনে মিরাজ, মুশফিক, আরমান। কেউই সাথে আজ বাইক আনেনি। হুট করে তীব্র তলব পাঠানোয় হাজির হয়েছে বিলম্বহীন। সবচেয়ে বড় কথা, আজ অমাবস্যার চাঁদের ন্যায় তাদের সঙ্গ দিচ্ছে নাহিদ। প্রায় সপ্তাহখানেক পর বাইরে বের হয়েছে ছেলেটা। চোখ মুখ এখনো কাহিল শুষ্ক। এ কদিন আরমান ওকে রেখে এক পা অবধি নড়তে পারেনি। তীব্রর কড়া নির্দেশ, নাহিদের মাথা ঠিক নেই। একা ছাড়লে যা খুশি করে বসতে পারে। সেই আশঙ্কায় আরমান নিজেও সিটিয়েছিল। ভয়ে নাহিদকে ওয়াশরুমের দরজাটা অবধি লাগাতে দেয়নি। গরুটা একটা মেয়ের শোকে যেই পরিমাণ কাঁদছে না, জানে উল্টোপাল্টা কি ঘটায়। তবে আজকের ঘটনা একটু ব্যতিক্রমী। তীব্রর খবর পাঠানোয় আরমান যখন বের হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত, হুট করে নাহিদ নিজেই প্রস্তাব রাখল, বাসায় আর ভালো লাগছে না রে, আমিও যাই। সবার সাথে আড্ডা দিলে হয়তো ভালো লাগতো একটু। আরমান সঙ্গে সঙ্গে তীব্রকে জানালো সে রাজি এক কথায়। মোটামুটি ওদের দিয়ে তার জিপ পরিপূর্ণ এখন। 3 জনের আসনে ওদের 4 জনের একটা গাদাগাদি বাতলেও কেউ টাটু শব্দ করছে না। আপাতত তারা চিন্তিত, কৌতূহলী। এই যে গত 8 ঘন্টা যাবৎ এইভাবে সবাই রাস্তায় বসে আছে, এর সঠিক কারণ কি? তীব্র হুইলের উপর 2 পা উঠিয়েছে। একটার উপর আরেকটা মেলে ক্রস বানানো। ডান হাতে ফোন, বা হাতে সিগারেট। না কিছু বলছে, না কিছু করছে। তার এমন উদ্বেগহীন ভাবমূর্তি বন্ধুদের মাথার উপর দিয়ে যায়। একে অপরকে একটু পরপর ভ্রু উঁচায় সবাই। কিন্তু কেউই কিছু জানে না। নাহিদের অবশ্য এসবে আগ্রহ নেই। তবে বাকি 4 জন অধৈর্য হয়ে পড়ল। মীরা জিজ্ঞেস করেই বসলো, কিরে বেট্টো, আজ হঠাৎ উত্তরায় কেন এলাম? কাজ আছে এখানে? হ্যাঁ, শাফিন বলল, কি কাজ? তাহলে বসে আছিস কেন এরকম? চল, যা করতে হবে সেরে আসি। তীব্র ছোট শব্দে জানালো। কাজ এখানেই। এখানে? মুশফিক চূড়ান্ত অনীহা প্রকাশ করলো। ধুর, ভাল লাগে না। উত্তরায় একদম মন টেকে না আমার। গুলশানেই জোস। তীব্রর ফোনের দিকে চেয়েই বলল, তোকে এখানে বেড়াতে আনিনি। আরমান শুধায়, তাহলে কি করব বল না? এরকম মূর্তির মতো বসে থেকে কোমর ব্যথা করছে। বসতে ব্যথা করলে শুয়ে থাক। আরমান ঠোঁট উল্টালো। নাহিদ আশেপাশে দেখছে। একমাত্র ঘটনা বোঝা নিয়ে তার ভাবান্তর নেই। তীব্র আরো অনেকক্ষণ পর ফোন নামিয়ে রাখলো। রাস্তা ঠিক ওই পারে তাক হলো তার ঘোলাতে চোখ। শটান দাঁড়ানো এক একটা বিল্ডিং এর উপর বুলিয়ে আনলো নিপুণ দৃষ্টি। তন্মধ্যে একটার দিকে আঙুল ইশারা করে বলল, ওই বাড়িতে কে থাকে জানিস? 5 জন একযোগে ফিরল ওর ইশারা অনুসরণ করে। প্রাঙ্গণে বাগান বিলাস গাছের আড়ালে পড়া সবুজ বসতটা মনোযোগ দিয়ে দেখলো। সবাই একসাথে জানালো। শাফিন একদম এগিয়ে শুধালো, কে থাকে? তোর কোনো আত্মীয় নাকি আঙ্কেলের কোনো শত্রু? তীব্র এক পেশে হাসলো শত্রু কথা যায়। খসখসে কণ্ঠটা জবাব দিল ধীর স্থির। পুষ্পিতা। অমনি চমকে উঠে সকলে। শাফিন আর্তনাদ করে বলে, কি? মিরাজ হইচই বাঁধিয়ে বললে, পুষ্পিতা মানে এই মেয়েটা না, রাহাতের বোন? তুই কিভাবে জানলি? আর ও কিভাবে এলো এখানে? মিরাজ হইচই বাঁধিয়ে বলল। তীব্র উত্তরে আগে শাফিন খেয়ে হারিয়ে বলল, তুই তো বলেছিলি মেয়েটাকে খুঁজবি না, সময় নেই। তাহলে আর এই 5 দিনের মধ্যে কিভাবে পেয়েছিস? তীব্র খুব আরামসে বসে, লেশমাত্র উদ্বেগ নেই চেহারায়, বলল, প্রথমে তাই চাইছিলাম,
কিন্তু তুই এত কান্নাকাটি করলি না খুঁজে পারিনি। সাফিন সন্দিহান কণ্ঠে বলল। তাই তুই সত্যি আমার জন্য করেছিস? তীব্র ভ্রু নাচালো। এছাড়া আর কোনো কারণ আছে তোর কাছে? আবার আহাম্মকের মতো বলে বসিস না আমি মেয়েটার প্রেমে পড়ে এসব করলাম। মুশফিক এটাই বলতে চাইছিল, জিভ থেকে খসের আগে তালা ঝুলিয়ে দিল তীব্র। সে চুপটি করে চোরের মতো গিলে ফেলল কথাটা। আরমান অবাক হয়ে বলল। কিন্তু এত বড় শহরে এত দ্রুত পেলি কি করে? আমি তীব্র রেজা তালুকদার আরমান। গাছের শিকড় সমেত তুলে আনতেও 1 সেকেন্ড লাগে না। দর্পযুক্ত বাক্যটায় আরমান মাথা ঝাঁকালো। প্রকাশ পেল তার নীরব সম্মতি। সাফিন বারবার ঘাড় ঘুরিয়ে বাড়িটাকে দেখছে। ওর চোখের ভাষা ভিন্ন। তীব্র ফোঁস করে শ্বাস ফেলে বলল। মেয়েটির কলেজে লোক লাগিয়েছিলাম, সেই অনুযায়ী এ অবধি পৌঁছেছি। মেয়েটা এখন ওর বান্ধবী আর তার মায়ের সাথে থাকে। 3 তলার প্রথম বাসাটাই ওদের। ওরা কথাগুলো শুধু শুনলই না, সাথে ফ্যালফ্যালে নেত্র ঝাপটি তীব্রকে দেখছে। বন্ধুর লম্বা হাতের ব্যাপারে তারা গাত, অথচ আজ যেন বিন্দুমাত্র সন্দেহেরও জায়গা রাখেনি তীব্র। 5 দিনে পুরো গেতিকুল জেনে নিল যে তাকে নিয়ে সন্দেহ করবে কার সাধ্যি। সাফিন বাড়ির দিকে চোখ রেখে ঠোঁট নেড়ে বলল। এখন তাহলে আমরা কি করব? যাব ভেতরে? না। সাফিন ফিরে যায়। তবে তীব্র নিশ্চুপ, এই কথার জবাব দেয়নি। তবে অপ্রস্তুত বন্ধুদের পেছনে হেলে দিয়ে টান বসালো জিপে। দালান ছেড়ে কিছুটা সামনে গিয়ে থামলো। এবার পিছু চেয়ে একবার রংচটা নিবাসে চোখ বোলালো। 2 অক্ষিতে তার কিছু আছে, ভীষণ গাঢ় আর অন্যরকম কিছু। নুহা আজ ব্যস্ত। রান্নাঘরে বসার ঘরে নিরন্তর ছোটাছুটি চলছে। আর এই ছোটাছুটি খুব মন দিয়ে দেখছে পুষ্পিতা। নুহা তাকে বসিয়ে রেখেছে খাবার টেবিলের এখানে। কড়া করে বলেছে, তোর রান্নাঘরে উকি দেওয়া বারণ। কাল থেকে ইউটিউবে একটা রান্নার রেসিপি দেখে দেখে মুখস্থ করেছে নুহা। ইটালির বিখ্যাত একটা পদ। সকালে নাস্তা খেতে বসেই মা আর পুষ্পিতার সামনে সগৌরবে ঘোষণা দিয়েছে এই রান্না সে নিজের হাতে করে খাওয়াবে। পুষ্পিতা পুতুলের মতো বসে রয়েছে তাই, কিন্তু নুহা পড়েছে বিপদে। এমন ভাব নিয়ে ঘোষণা দেওয়াটা একদম উচিত হয়নি ওর। এখন যদি সবকিছু পারফেক্ট না হয় তখন ইজ্জত থাকবে? সমস্যাটা যদিও সেখানে নয়, সমস্যা হলো রান্না করতে গিয়ে সে আবিষ্কার করেছে যা যা লাগবে তার অনেক কিছুই বাড়িতে নেই, থাকার কথাও না। এরকম হিজিবিজি রান্না তো পূর্বে বাড়িতে হয়নি। মা ছুটির দিন বাঙালি রান্না করেন, মাঝে মধ্যে ক্লান্ত লাগলে শুয়ে বসে বিশ্রাম নেন। ভুয়ার রান্না খেতে হয় তখন। সে নিজেও চা কফি বানানো ব্যথিত ওখানে যায় না। তাহলে কি নেই কি আছে কিভাবে জানবে? এই নিয়ে দারোয়ানকে নুহা 2 বার সোপার সোপে পাঠিয়েছে, কিন্তু শেষবার খেয়াল করলো টমেটো আর সয়া সস আর লেটুস পাতা নেই। নুহা আহত হলো ফ্রিজে ঘেটে। শেষে শ্রান্ত ভঙ্গিতে এসে পুষ্পিতার পাশে চেয়ারে ধপ করে বসে পড়ল। গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, আমার আর রান্না করা হলো না রে। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি রান্না করে দিই। তুই পারবি না, আর এটাতে অনেক কিছু লাগবে। সবই আনলাম কিন্তু আসল যেটা সেটাই নেই। এখন দারোয়ান চাচাকে দোকানে পাঠাবো কিভাবে? 2 বার গিয়েছেন, এবার গিয়ে কিছু বললে চেতে যাবে, আম্মুকে নালিশও দিতে পারে। পুষ্পিতা বলল। নুহা উঠে দাঁড়িয়ে গেল, ধীর গলায় বলল, না নিশিতা, নুহা যখন একবার সঠিক করেছে যে সে রাঁধবে তখন সে রাঁধবেই, তাতে যাই হয়ে যাক না কেন। পুষ্পিতা দাঁড়ালো ওর দেখা দেখি, বলল, কিন্তু বললি তো অনেক কিছু নেই। নেই তো কি তাই বলে থেমে যাব? আমি যাব নিচে, নিয়ে আসবো যা যা লাগবে, চল। পুষ্পিতা ভীত কণ্ঠে বলল, আমিও যাব। তো কি আমি একা যাব তোকে এভাবে বাড়িতে রেখে? কিন্তু আন্টি যে মানা করলেন আমাকে বাইরে যেতে। নুহা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, তোর আন্টি কি অফিস বসে দেখবে যে আমরা বের হয়েছি, নাকি বাসায় সিসি ক্যামেরা লাগানো? আমরা জাস্ট যাব, উপকরণগুলো কিনবো আর চলে আসবো, কোথাও দাঁড়াবো না। পুষ্পিতার চিন্তাটুকু তাও কমে না। যেখানে নুহার মা নিজে নিষেধাজ্ঞা দিয়ে গেলেন সেসব অমান্য করবে ভাবতেও পারছে না ও। কিন্তু এত কিছু নুহার কানে মাথায় ঢুকলো না। সে নিজের মতো পার্সে টাকা ভরে ওকে টেনে টুনে নিয়ে বের হলো। সদর দরজা পেরোতেই পুষ্পিতার বুক ধুপধাপ শুরু হয়। আচমকা বিষয়টা নিজেও চমকে ওঠে, যেন সম্মুখে কিছু ঘটবে, জানার মাঝেও অকল্পনীয় অজানা কিছু একটা। নাহিদ গাড়ি থেকে নেমেছে, তার খিদে পেয়েছে ভীষণ। যাওয়ার আগে বন্ধুদের জিজ্ঞাসা করলো, কে কি খাবি?
প্রস্তাব শুনতে এক একজন উৎফুল্ল হয়ে পড়লো। চারজন মিলে একটা ছোটখাটো খাবারের ফদ্দ মুখে বলে ঝুলিয়ে দিল ওর সামনে। কোক থেকে শুরু করে একটা চিপসও বাদ গেল না। নাহিদের চেহারা শুকিয়ে এলো অমনি। কিছু না বলে তীব্রকে জিজ্ঞেস করলো, যখন সে সরাসরি শুধালো। পকেটে টাকা আছে? নাহিদের পকেট আসলেই ফাঁকা। গড়ের মাছ না হলেও যা আছে তাতে জুৎসই বাজেট হয় না। মিরাজ ওরা যেই হারে খাবারের কথা বলল, ওসব তো আরই না। তীব্র তার মুখাবো পরক করি বুঝে ফেললো বিষয়টা। নাহিদ এমনিতেও বেকার, বাবার হোটেলে খায় দেয়। আজ সপ্তাহ খানিক শেখানো যায়নি, টাকা আসবে কোত্থেকে? নাহিদ ভেজালহীন ছেলে। তীব্রদের সাথে আজ অবধি কোনো মারামারি কাটাকাটিতে সে থাকেনি। রক্ত দেখলে উল্টে পড়ে যেখানে সেখানে তাকে নিয়েও বা কি লাভ? তীব্র জানে নাহিদ জীবনেও ওদের নাম ভাঙিয়ে দোকান থেকে বিনামূল্যে কিছু নেবে না। ও অন্যরকম, ভদ্র। শুধু ওদের সঙ্গে মেশে বলেই নাম উঠেছে বকাটের খাতায়। তীব্র চুপচাপ মানিব্যাগ থেকে টাকা বের করলো। দুটো নোট হাতে দড়িয়ে দিয়ে বলল, আমার জন্য একটা স্প্রাইটের ক্যান ঠান্ডা। নাহিদ আপ্লুত চোখে তাকালো, পরপর মুচকি হাসলো কৃতজ্ঞতায়। তীব্র বাইরে থেকে যাই হোক, যেমনই হোক, ওর ভেতরটা কেবল ওর সাথে মিশলে বোঝা যায়। আর এই সুপ্ত তথ্যটুকু ওদের বন্ধু গোষ্ঠী ব্যতীত কেউ জানে না, হয়তো তীব্রর বাবাও না। আর ছেলেটার অমন চরিত্রের জন্যই নাহিদ ওর পিছু ছাড়তে পারল না। নিজে সভ্য হয়েও বকাটে তীব্রর স্বাদ দেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ পায় সে। সেবার কলেজে থাকাকালীন একবার বাবা খুব মেরেছিলেন, তাও তীব্রর সাথে আড্ডা দিতে দেখে। নাহিদ মুখে বলেছিল আর মিশবো না ওর সাথে, কিন্তু সেই কথা আজও রাখিনি। কেন রাখবে? যে তীব্র বন্ধুদের সব বিপদে নির্দ্বিধায় পাশে দাঁড়ায়, তাকে ছেড়ে যাও যে পাপ। এই যে ও চাইলো বলে মিথিলাকেও আনতে গিয়েছিল, এমন বন্ধুর সঙ্গ ভদ্রতার দোহাই দিয়ে ত্যাগ করা যায়? তীব্রর জন্য যে ও জান দিত তৈরি। নাহিদকে ঠাই দাঁড়িয়ে দেখে তীব্র চোখ ছোট করলো। হা করে কি দেখছিস? যা। ছেলেটার পরিধান হতে নড়ে চড়ে ওঠে। নাহিদ প্রস্থান নিতে না নিতেই তীব্র বন্ধুদের দিকে ঘাড় ঘোরালো, রেগে মেগে বলল, তোদের মাথায় কি ঘিলু বলে কিছু নেই? নাহিদের অবস্থা জানিস না? তাহলে হাভাতের মতন লিস্ট দিলি কেন? আমি তোদের না খাইয়ে রাখি? তিনজন চুপ। মিরাজ মিনমিন করে বলল। মুশফিক ওরা খেপে তাকালো। মিরাজ চোরের মতো মুখ নিয়ে চেয়ে থাকলো আরেক দিক। তীব্র কচমচ করে ফের কিছু বলতে চায়। আবিল অক্ষে আচমকা বিক্ষিপ্তভাবে নিক্ষেপ হয় জিপির ভিউ মিররের উপর। সাহসা কণ্ঠনালে রুদ্ধ হয়ে থেমে গেল তীব্র। থামলো তার অসম্পূর্ণ কথাটুকু। পুষ্পিতা আসছে, সাথে ছায়াসঙ্গী নুহা। জিপের কাছে ফুটে আছে তার পরিষ্কার বিম্ব। পরনে কুচকুচে কালো চুড়িদার, সুতির ওনাটা পিঠ থেকে পেঁচিয়ে এনে মাথার চুলতেও আবৃত। সে কৃষ্ণবর্ণ রং হতে বেরিয়ে আছে অতীব শুভ্র আদুরের বৃত্তাকার মুখখানি। চঞ্চলতাহীন দুই চোখ রাস্তায় যানবাহন দেখতে ব্যস্ত। মাঝে মধ্যে নুহার দিকেও ঘুরছে, ঠোঁট নেড়ে নেড়ে এটা সেটা বলছে। তীব্র চেয়ে থাকে। আরশির উপরে তার ঘোলাচে আঁখির সবটুকু নিবিষণ। একটা সময় বক্ষ ফুলে ফেপে চোখ বুঝে শ্বাস ফেলল। খুব আস্তে বাকিদের উদ্দেশ্যে বলল, মেয়েটা আসছে। তীব্র মেয়েটা বলে উদ্দেশ্য করা মানবীটির পরিচয় আলাদা করে দিতে হলো না। বিগত দিনগুলো এতবার শুনেছে সবাই, মুখস্থ এখন। সাফিন তচ্ছল লাফিয়ে শুধালো, কই কই? পেছনে। একযোগে তাকালো ওরা। পুষ্পিতাকে দেখতে চিনে ফেললো। আরমান বলল, এখন কি করব? আমরা কি আবার ওকে কিডন্যাপ করে নিয়ে যাব, নাকি ভালো ভালো ব্যবহার করে বাড়ি ফেরার কথা বলবো? এদিকে নুহা বকবক করছে। সে আসলেই ভরাডুবি দুশ্চিন্তায়। প্রেস্টি যে করে হোক বাঁচানো চায়। বলল, আমার তো কাঁচা টমেটো লাগবে রে পুষ্পিতা, সব ভ্যান দেখি পাকাটা দিয়ে ভর্তি। পুষ্পিতাও আশেপাশে খুঁজছে, কোনো সবজির ভ্যান, কাঁচা টমেটো নেই। নুহার একটা সময় চোখ পড়লো রাস্তার ওই পাড়ির ভ্যানগুলোতে। খুব সামান্য পাক ধরেছে, টমেটো ভর্তি একটা ভ্যান দেখেই বলল। পুষ্পিতা একটু শঙ্কিত। ছোট থেকে শহরে বড় হলেও একা একা চলেনি। এরকম ব্যস্ত রাস্তা পার হতে ভিতর ভিতর ভয় পাচ্ছে ও। নুহা বিষয়টা বুঝলো, নিজেই বলল, আচ্ছা এক কাজ কর, তুই এখানেই দাঁড়া, আমি যা যা লাগে নিয়ে আসি। রাস্তায় এত লোক আর তুই বলছিস একা? আমি যাব আর আসবো, তাও তোর দাঁড়িয়ে থাকতে মন না চাইলে আশেপাশে থেকে সবজি ভালো লাগে নিতে পারিস। আমি এসে টাকা দিচ্ছি, কেমন? পুষ্পিতা বাধ্যের মতো ঘাড় হেলালো। নুহা ওকে রেখে চলে এলো এ পারে। তীব্রর পোড়া ঠোঁটদায় অমনি উঁচুতে উঠে যায়। সূক্ষ্ম সূক্ষ্ম হাসলো সে। একটু আগে করা আরমানের প্রশ্নের জবাব দিল না। তৎপর জিপের দরজা খুলে নেমে গেল। সাফিন বলল,
কোথায় যাস? আসছি। তীব্র সম্মুখে এক পা বাড়িও থামলো, থুতনিতে হাত ঘষে ঘষে কিছু একটা ভাবলো। তারপর আবার ফিরে এলো জিপের নিকট। ওরা চেয়েছিল ওর দিকে। সবচেয়ে বেশি মনোযোগী ছিল মুশফিক। তীব্র এসে ওর মাথার ক্যাপে টান বসায়। ছেলেটা কিছু ভরকালো, বিস্ময়ে চোখ পিট পিট করলো। তীব্র ক্যাপটা মাথায় গুজলো নিজের। সিটের ফ্রন্ট প্লেস থেকে একটা ওয়ান টাইম মাস্ক নিয়ে নাক মুখ ঢাকলো। দুটো জিনিসের ব্যবহারে মুহূর্তে বেশ পাল্টে গেল। ফেরত গেল সেই রাতের নারী অপহরণকারী বিট্টু মাস্তান রূপে। সাফিন ওরা বিব্বল চোখে চেয়ে থাকে, সাথে প্রচন্ড বিভ্রমে হাবুডুবু খায়। বিট্টু আবার এই বেশ নিয়েছে কেন? তবে তীব্র এসব আমলে নিল না। বন্ধুরা প্রশ্ন করবে সে সময় অবধি দিল না। লম্বা পায়ে তরবরিয়ে হেঁটেই চলে গেল রাস্তার ওপাশটায়। আরমান সেদিক চেয়ে বলল, কি ব্যাপার বলতো? বিট্টুর হাবভাব কিছু বুঝেছিস তোরা? মুশফিক মিরাজ সঙ্গে মাথা নাড়ল, বলল, না রে ভাই, ও কি করছে ওই জানে, কিছু তো বলছেও না। এত রহস্য রাখছে কেন? এত রহস্য দিয়ে তো একটা ওয়েব সিরিজ বানানো যাবে। সাফিনের কপালে ভাঁজ পড়েছে। তীক্ষ্ণতার চাউনি, তীব্র চালচলন বেশ সন্দেহজনক। ওদের সামনে অনীহার ভান করে, অথচ ভেতর ভেতর যেন ওর আগ্রহী সবচেয়ে বেশি। এই যে নেমে গেল, পুষ্পিতার কাছে গিয়ে দাঁড়ালো, এসব কেন? কেনই বা একা একা ওদের না জানিয়ে মেয়েটাকে খুঁজে বার করছিল ও? নাহিদ বন্ধুদের হুকুম মতো সব স্ন্যাক্স একটা বড় পলি থেকে ভরে নিয়ে এসেছে। ড্রাইভিং সিটে খালি দেখে বলল, বিট্টু কই? তার প্রশ্নের উত্তর এলো না। দেখা গেল চারজন এক এক ধ্যানে নিবেশিত। সাফিন তাকিয়ে তীব্রর দিকে, আর মিরাজ, মুশফিক আর আরমানের নজর অন্য কোথাও। নাহিদ ওদের দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালো। একটি মেয়ে ব্যথিত তেমন কিছু না পেয়ে বুঝে নিল যা বোঝার। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল সে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বদমাশগুলো এখানে এসব শুরু করে দিয়েছে। তীব্র জিপের কাছে একটা বড় স্টেশনারি শপ। নুহা সেখানে এসেছে মশলার সস নিতে। ভোরের ভারী বর্ষণের পর নেমে আসা হালকা পাতলা শীতের তাপে একটা পাতলা চাদর গায়ে জড়ানো ওর, যেটা এইমাত্র ওরা তিনজনের নিকট হাস্যকর মনে হলো। মুশফিক ওকে শুনিয়ে টেনে টেনে বলল, আহারে, শীত শীত লাগে বুঝি? মিরাজ বলল, হ্যাঁ ভাই, হুম। তারপর গান ধরল, বড় বড় শীত শীত লাগে আমার, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, পাশে আয়না। নুহা সব শুনছিল। গানের ইঙ্গিত বুঝেই চোখ পাকিয়ে তাকালো। এতে ওদের বিশেষ কিছু যায় এলো না। উল্টে আরমান বুকে হাত দিয়ে সুর করলো, ওরকম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। নুহা আশ্চর্য বনে গেল, কি সাংঘাতিক লেভেলের অসভ্য এগুলো। আরমানের গান শুনে মুশফিক মিরাজ সশব্দে হেসে ওঠে, কিন্তু নাহিদের এসব কোনো কালেই পছন্দ নয়। সে চাপা কণ্ঠে বলল, এরকম করছিস কেন তোরা? মেয়ে দেখলেই তোদের ফাজলামো শুরু? আরমান ধমক দেয়, তুই চুপ থাক গরু, বেশি হাম্বা করিস না। নাহিদের আদল সংকীর্ণ হলো। ফাজিলগুলোকে কথা শোনানো বা মানানোর সাধ্য নেই। সে স্ন্যাক্স ভর্তি পলিটা সিটের উপর রেখে উঠে বসলো ভেতরে। তবে চেহারা বিরক্তিকর স্পষ্ট চিহ্ন। মাঝে মধ্যে এই ব্যাপার নিয়ে তীব্রের উপরে বেজায় রাগ হয়। সে নিজে মেয়ে ঘটিত বিষয় জড়ায় না, ভালো কথা, কিন্তু সাঙ্গপাঙ্গতেও তো নিষেধ করতে পারে। ওর চোখের সামনে মিরাজরা এইভাবে মেয়েদের উত্তক্ত করে, অনেক সময় যা নয় তাই বলে, কিন্তু তীব্র সেসব দেখেও দেখে না। অথচ ওর এক কথাতেই এসব বন্ধ হতে পারত। ওর ওপর দিয়ে চলার মতো সাহস কারো নেই। তাহলে তীব্র কেন এমন নির্লিপ্ত থাকে এসবে? পুষ্পিতা শাক ভর্তি একটা ভ্যানের সামনে দাঁড়িয়ে মন দিয়ে লাউ শাকের আঁটি দেখছে। এর আগে তার বাজার করার অভিজ্ঞতা নেই। খসে তুলেই বাজার করতেন, তাই আজই প্রথম সে নিজে কিছু কিনবে। তবে রান্নাবান্নার জন্য টাটকা সবজি চেনে। তার নিবিষ্ট ধ্যান একটু লক্ষ্য করেনি তীব্রর কেবলই পাশে এসে দাঁড়ানো। সে যখন সতেজ সবজি বাছাবাছিতে ব্যস্ত, তীব্র সরু চোখে চেয়ে। আজকের পুষ্পিতার সেদিনকার পুষ্পিতাতে যেন বিস্তর তফাৎ। তীব্র অতি নৈকট্য তার আপাত মস্তক দেখল। দুটো ক্ষুদ্র গভীর দৃষ্টি খুঁটে খুঁটে ঘুরে এলো ওর সমস্ত চেহারায়। সেদিন রাতের ভয়ার্ত নেত্রদয়ের চাউনি আজ বড় সাবলীল। ওই সময় আতঙ্কে যুবতব মেয়েটার রাঙা ঠোঁট একটার উপর আরেকটা চেপে বসেছে। আঁকা বাঁকা ভ্রুতে গুটি কয়েক ভাঁজ, ক্ষণে ক্ষণে বৃষ্টির ফোঁটার ন্যায় টুপটুপ করে নেত্রপল্লব ফেলছে। নরম রোদের তির্যক আলোটা সরাসরি মুখের উপর পড়ায় চিকচিক করছে গায়ের রং। তীব্র সুগভীর ধ্যানের মাঝে পুষ্পিতার রিন রিন স্বর কানে বাজে। শাক কত করে? 30 টাকা, 20 টাকা রাখা যায় না?
তীব্র টান টান শৈল প্রান্ত গুছিয়ে এলো অমনি। অবাক হলো ভীষণ। 30 টাকা থেকে 20 টাকা, 10 টাকা দিয়ে কি হবে? অথচ এ মেয়ে এমন টান বসিয়েছে দাম শুনে যেন 3000 টাকা বলেছে। আচ্ছা 25 টাকা দিই। পুষ্পিতা সহজ চোখে ঘাড় ঘোরায়। পাশের মানুষটিকে নিতান্ত সে কৌতূহলে, অথচ মাস্ক ক্যাপ পড়ুয়া পরিচিত লোকটিকে দেখতে আটকে উঠল, বক্ষপট ঠক করে কাপড় গতিতে। তীব্র ছেলেটিকে জবাব দিতে চেয়েও ওর তাকানো দেখে থামলো। সে রাতের পরে নিভু নিভু উষ্ণ দুপুরের মধ্যে আরও একবার চোখাচোখি হলো দুজনের। পুষ্পিতার ভীত ভ্রান্ত দৃষ্টিতে পুনরায় মিশে গেল তীব্রর পূর্ণ অসহ্য দৃষ্টি। পুষ্পিতা একবার দেখে ওকে চিনে ফেলেছে। সাথে সাথে ওর মনে পড়ে গেল মিথিলার বিয়ের রাতটা, তারপর ওই জঘন্য সকাল। তার ঠোঁট ফুঁড়ে আপনা আপনি বেরিয়ে এলো কিছু শব্দ, কণ্ঠে ভূমিকম্প। বিট্টু মাস্তুন। তীব্র অবাক হলো না। সে জানতো মেয়েটা এই রূপে ওকে দেখলেই চিনবে। তবে লক্ষ্য করলো পুষ্পিতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে, যেন রক্তশূন্যতায় ভোগা মুমূর্ষু রোগী। আতঙ্কে থরথর করে কাঁদছে ওর হাত পা। তীব্র শক্তপোক্ত গরম ফেপে ওঠে সবেগে, শান্ত মেজাজ চটে আসে ভীষণ। এত ভয় পাওয়ার কাঁপাকাঁপি করার কি হলো? সে তো কিছুই বলেনি এখনো। পুষ্পিতার ঠোক গিলছে ভয়ে। তার মাথায় ঘুরছে সেদিন গাড়িতে বসে তীব্র ছুঁড়ে দেওয়া সেই হুমকিটা। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরিবার কিন্তু আর ফেরত দিতে আসবো না। এই গুন্ডাটা আবার এসেছে কেন? কি করে জানলো এখানে? কোনোভাবে কি মনির থানা পুলিশ করেছে ওকে না পেয়ে? গুন্ডাটা কি সেজন্য আবার ওকে তুলে নিতে এলো? পুষ্পিতার চোয়াল ঝুলে পড়লো ভেবে। এবার যদি ওকে নিয়ে যায় তাহলে তো আর ফেরত দেবে না, যা খুশি তাই করবে ওকে নিয়ে। পুষ্পিতার বুক ধরপড় করছে, এদিক ওদিক এলোমেলো ঘুরছে শঙ্কিত নয়ন। এক পা করে পিছনে যাচ্ছে সে। হাবভাবের অমন দশা দেখে তীব্র ভ্রুতয় আরো এঁকে বেঁকে এলো। রাগটা তুঙ্গে উঠল অচিরে। বরাবরের কর্কশ কণ্ঠটা আরো চড়া করে বলল, এই মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি? পুষ্পিতা তাকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না। তীব্রর এই মেয়ে শুনে রুহু উড়ে গিয়েছে, কলিজা ছলাৎ ছলাৎ করছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে থাকা বিপদ, পালাতে হবে, অতি সত্বর গুন্ডাটার সামনে থেকে পালাতে হবে। তীব্রর কথার মধ্যখানে দুরন্ত পায়ে ছুটে লাগায় সে। তীব্র ভ্যাবাচাকা খেলো, হতবম্ব হয়ে চেয়ে রইল। রাগে গজগজ করে উঠল সমস্ত দেহ। পুষ্পিতার ছোটার প্রকোপে মাথার ঘুমটা খসে পড়েছে, পিঠের উপর মোটা ঝুঁটিটা উন্মুক্ত। হাওয়া আর দৌড়ানোর কারণে দোলনার মতো দুলছে সেদিক। চেয়ে থেকে থেকেই সামান্য বিষয়টা মনোযোগ খাটিয়ে দেখল তীব্র। হুট করে সাধারণ ব্যাপারখানার মনের ভিতর ঢুকে গেল ওর। কমে গেল রাগ। গুটিয়ে থাকা ভূত টান টান করে আচমকা হেসে ফেলল সে। দন্তপাটি মুক্ত করা সুন্দর হাসি, সাথে কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো কতক ঝরঝরে আওয়াজ। বিড়বিড় করে বলল, তীব্রর নজর যখন পড়েছে, মেয়ে পালিয়ে যাবে কোথায়? পুষ্পিতার শ্বাস রুদ্ধ করা অবস্থা। ফর্সা মুখ বিবর ভয়ে আতঙ্কে আরো সাদা হয়ে এসেছে। বুক কাঁপছে, ড্রিম ড্রিম শব্দটা স্পষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে নুহাদের সদর দরজার সামনে, দেওয়ালে পিঠ ঠেসে রাখা, হাঁপিয়ে গিয়েছে দৌড়ে আসায়, নিঃশ্বাসের দুঃসহ ধারা। তীব্রকে দেখে ডানে বামে না চেয়ে উল্কার বেগে পালিয়ে এসেছে ও। আশ্রয়স্থলে এসে লুকিয়েছে, অবচেতনায় ভাবল হয়তো আর ভয় নেই এখন। অথচ বোকা মেয়ে জানিই না এই ঘাটের খোঁজ আরো আগে নক্ষত্রপণে রেখে দিয়েছে কেউ একজন। কাঁধের ওপর হঠাৎ একটা উষ্ণ হাতের পতন হয়। অমনি দুরু দুরু বক্ষস্থল ছ্যাদ করে উঠল পুষ্পিতার। অর্ধ সজ্ঞান ধরেই বসল ভিন্ন কারো কথা। পুরনো বিপদের নব্য আজ গুন্ডাটা কি এখানেও চলে এসেছে? পুষ্পিতা ভয়ে চেঁচিয়ে ওঠে, তস্ত্র ঘাড় ফিরিয়ে যায়। নুহার পেলে চমকে উঠল তার চিৎকারে। বুকে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল ত্রাসে। বাজারের ব্যাগটা খসে পড়তে পড়তেও কোনো রকম সামলালো। বিস্ময় একাকার হয়ে বলল, কি হলো কি? পুষ্পিতার বড় বড় অক্ষিকুট ওকে দেখে নিভে আসে। চোখ বুজে মাথা নামিয়ে শ্বাস নেয়। স্বস্তি পেয়ে বলে, ও তুই, ভয় পেয়ে গিয়েছিলাম। নুহা উদ্বিগ্ন, ভয় কেন পেয়েছিস? আর এভাবে আমাকে রেখে না বলে চলে এলি কেন? এতক্ষণ তোকে খুঁজেছি জানিস। পুষ্পিতা চিবুক নামালো, নিম্নাষ্ট চেপে চুপ করে রইল। ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে তাকিয়ে গেল মস্তক। নুহাকে সবটা বলবে কিনা, বলা ঠিক হবে কিনা।
এমনি তো আয়শা রহমান এ বিষয়ে আগে থেকে নেতিবাচক ভেবে বসে আছেন। সেদিনের সব কথাই সে পরিষ্কার শুনেছিল। প্রতিটা কথায় বিট্টু মাস্তানের প্রতি ভয়, মেয়ে নিয়ে আশঙ্কা, আর সেই ভয়ের অর্ধেকটাই যখন ফলছে শুধু শুধু নুহাকে জড়ানো কি উচিত হবে? নুহা তীক্ষ্ণ চোখে চেয়ে পুষ্পিতার চেহারার একটা অংশ বাদ যায়নি তার নিরীক্ষণ থেকে। মেয়েটার প্রতিটি দৃষ্টি সে চেনে, প্রতিটা নিশ্চুপতা তাকে জানে। ছোটবেলার বন্ধুকে পড়তে পড়তে না চিনলেও তা কেমন বন্ধুত্ব। পুষ্পিতা বারবার ঠোক গিলছে, ফ্যাস ফ্যাসের শ্বাসের গতি, আদল জুড়ে গ্রাসের ছাপ। কিছু নিয়ে ভয় পেয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে। জিভে ঠোঁট ভিজিয়ে কথা খুঁজতে চাইছে। নুহার হাসি পেল, পুরো কণ্ঠে বলল, একদম কথা লুকোনোর চেষ্টা করিস না পুষ্পিতা। তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিলেই বিশ্বাস করে নেব, এত বোকা আমি নই। পুষ্পিতা হা করতে গেলে হুঁশিয়ারি দিল, মিথ্যে তো একেবারেই বলিস না, যেটা পারিস না সেটা জোর করে করার তো কোনো দরকার নেই। তোর মুখটাই আমার কাছে উত্তর হিসেবে যথেষ্ট। চোখগুলো স্পষ্ট বলে দিচ্ছে কিছু একটা ঘটেছে, ঘটেছেই। ভালোই ভালোই বলবি নাকি আমি রেগে কথা বন্ধ করে দিব? অসহায় নেত্রে চাইল পুষ্পিতা। নুহার ধীরতার ভিড়ে নিজের মনোধিতা আর অধিক নিঃসহায় হয়ে পড়ছে। আচমকা নুহা নিবিড়ভাবে গালে হাত রাখে, মোলায়েম কণ্ঠে শুধায়, কি হয়েছে আমাকে বল, এত ভয় পেয়ে আছিস কেন? কোনো ছেলে কিছু বলেছে? পুষ্পিতা দুদিকে মাথা নাড়ে কিছুক্ষণ চুপ থেকে জানায়, ওই গুন্ডাটা এখানে অবধি চলে এসছে। নুহা বোঝেনি, ভ্রু কুচকে বলল, গুন্ডা? কোন গুণ? পরপর নিজেই টান টান হয়ে তাকালো, কণ্ঠ শৃঙ্গ তুলে বলল, বিট্টু মাস্তান। পুষ্পিতার আনন্দ জোরে সংকীর্ণতার তাপ। উত্তর দিতে গিয়ে প্রকট হলো সেটা। উপর নিচে ঝাঁকাতেই মাথায় যেন বাজ পড়ল নুহার। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ। ওর বিলম্ব হয় ধাতস্থ হতে। স্থূল স্থূল বাঁধিয়ে বলে, তুই তুই কিভাবে জানলি? কথা হয়েছে? তোকে দেখেছে? কিছু বলেছে কি? আমি আমি বা কোথায় মরে গেছিলাম? হায় আল্লাহ! সে হাহাকার করে মাথায় হাত দিল, অস্থির ভঙ্গিতে এদিক ওদিক তাকালো। নুহার উৎকণ্ঠা দেখে পুষ্পিতার ভয়টার শেষ। দীঘল পল্লব ছাপটে বোকা বোকা নজরে চেয়ে রইল ওর দিকে। নুহা বাজারের ব্যাগটা কেমন অশান্তভাবে দাঁড় করিয়ে রাখে। ওন্না দিয়ে মুখে বাতাস করতে করতে পায়চারি শুরু করে। তার অবস্থা দেখে পুষ্পিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালো দুদিকে। নুহা ওর মতো নয়, ধীরস্থির ভীত, বোকাশোকা, বরং চালাক, স্পষ্টবাদী, যা বলে সে মেয়ে এত ভয় পেয়ে গেল। পুষ্পিতার আরেকবার মনে হলো বিট্টু আসলে যে সে মাস্তান নয়, তাহলে যে নুহা কোনোদিনও তাকে দেখেনি সেও এত ঘাবড়ে যাবে কেন? আর অমন ভয়ানক এক লোকের খপ্পর থেকে সে একবার অক্ষতভাবে ফিরেছে। নির্ঘাত ওই দিন আল্লাহর অশেষ রহমতের সাথে সাথে ওর চৈতন্য জেগেছিল, কিন্তু সেই দুর্লভ চৈতন্য তো সবসময় হবে না। তাই জেনে শুনে দ্বিতীয়বার অমন ভীতিপ্রদ মানুষের ছায়াও সে মারাতে চায় না, কখনোই না। পুষ্পিতা নুহার অবস্থা দেখলো কিছুক্ষণ, ওকে শান্ত করতে বলে, তুই এত উত্তেজিত হোস না। গুন্ডাটা এসেছিল ঠিকই, তবে কিছু করার আগেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নুহা শুনল কিনা বোঝা যায়নি। তার পদযুগল অস্থির, কিন্তু উত্তেজনার কারণ ভিন্ন। সে যে মায়ের কথা অমান্য করে বাইরে পা রেখেছিল, বিপদ কি এখানেই বাড়তে সুযোগ পেয়েছে? এখন কি হবে? অজান্তে পুষ্পিতার ক্ষতি করে ফেলল না তো? সত্যি সত্যি যদি বিট্টু মাস্তান এখানে আসে, পুষ্পিতার কাছেই আসে, তবে সে সবচেয়ে অন্য মানে দাঁড়ায় না। সে নিঃসন্দেহে পুষ্পিতাকে বিশ্বাস করে, নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। বিট্টুর সাথে ওর সম্পর্ক, এই কুৎসিত ভাবনা সে কুস্মিত কালেও ভাবেনি। কিন্তু মূল ভয়টা অন্য কোথাও। ছেলেটা কোনোভাবেই পুষ্পিতার পেছনে পড়েনি তো? ভাবতে নুহার মাথা ফাঁকা হয়ে আসে, তৎপর পায়চারি থেমে যায়। মায়া মায়া পূর্ণ চোখ দুটো নিক্ষেপ হয় পুষ্পিতার মলিন মুখে। এই মেয়েটা কি আদৌ একটু স্বস্তি পাবে না জীবনে? খচ্চর খালুর জ্বালা থেকে বেঁচে এখানে এসেছে, অথচ ঠিক একটা না একটা লেজ জুটে গেল পেছনে। নুহা ঘন ঘন মাথা নাড়ে। না না, যা ভাবছে, যেরকম ভাবছে সব যেন মিথ্যে হয়। হঠাৎ হুঁশ ফিরল ওর। ভাবলো সে নিজে যদি এমন উদ্বিগ্নতা দেখায়, পুষ্পিতা কি করবে? মেয়েটা যে আরো কয়েকশো গুণ বেশি ভীত। নুহা ভেতরের সকল অস্থিরতা নিমিষে চাপা দিয়ে ফেলে, কাছে এসে শান্ত সহজভাবে বলে, আচ্ছা কি হয়েছিল সবটা বল তো শুনি। দাড়ি কমা কিচ্ছু বাদ দিবি না কিন্তু। পুষ্পিতা বাধ্য মেয়ের মতো পুরো ঘটনার বিবৃতি দেয়। তীব্রর কাছে এসে দাঁড়ানো, ধমকে কিছু বলতে চাওয়া, আর শেষে পালিয়ে আসা ওর। সব বলে থামলো, দম ফেললো, চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় মনি পুলিশের জিডি করেছেন, আর মস্তানটা
সেজন্য ক্ষেপে গেছে আমার উপর। ঝাঁজ মেটাতে আবার তুলে নিয়ে এসছে আমাকে। গতবার এই হুমকিটাই তো দিয়েছিল। নুহা সবটা মনোযোগ দিয়ে শুনেছে। পুষ্পিতার কথার পিঠে জবাব দিল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে গভীর ভাবনায় মগ্ন। এখন তো ৮০ ভাগ মনে হচ্ছে ওর ধারণাই ঠিক। বকাটিটা নির্ঘাত উল্টোপাল্টা ছক কষছে মনে। আর যাই হোক, তুলে নিতে হলে কেউ পালাতে সুযোগ দেয় না। তাছাড়া পুষ্পিতাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছিল সে জায়গা থেকে দাঁড়ানোর দূরত্ব কয়েক কদম। ও বাড়ির ভিতরে ঢুকলে তো মাস্টারটা দেখার কথা। নুহা এবার ১০০% নিশ্চিত বিট্টু দেখেছেও। তাহলে তো থেমে থাকার কথা নয়। দাপুটে কোনো মাস্তান মেয়ে তুলতে এলে এমন সময় নষ্ট করবে কি? মাথার ভিতর ধপধপ করে উঠল নুহার। শিরাগুলো কেমন ব্যথা ধরে গেল। ইচ্ছে করলো নিজের চুল খামচে ধরে ছিঁড়তে। হাউতাশ করলো মনে মনে। পুষ্পিতা রে, এ তুই কার নজরে পড়লি? কিন্তু পারল না। তাই স্তব্ধ ভাবমূর্তি দেখে হৃদকম্প আকাশচুম্বী পুষ্পিতার। ফ্যাকাশে চেহারে রক্ত সঞ্চালন কমছে। শঙ্কায় ভেজা কণ্ঠে বলল, তুইও ভয় পেয়েছিস তাই না? নুহা চটক কাটার মতো চাইল। অভিশঙ্কা চটজলদি গিলে ফেলে বলল, একটা ছাড়িয়ে গেল। আমার এখনো রান্না হলো না। ওদিকে বুয়াকে পাকনামি করে কিছু রাখতে দেইনি। আম্মুর আজ অফ ডে, ফিরে খাবে কি? ভ্যাবাচাকা খেয়ে গেল পুষ্পিতা। হতভম্ব হয়ে বলল, রান্না? এখানে রান্না এলো কোথা থেকে? কোত্থেকে মানে? তোকে বলিনি আজ দুপুরে আমি ইটালিয়ান ডিশ রান্না করব? আম্মু ফিরে যদি দেখে আমি কিছুই করিনি তবে তো খুব রেগে যাবে। আমি এমনিতেই ওনাকে ভয় পাই, আম্মুর বকাকে তো আরও ভয়। তাই ভাবছিলাম কি করে কি করা যায়। পুষ্পিতা বিব্বলিত আহরালো। তুই এতক্ষণ এই নিয়ে ভাবছিলি? নুহা কপাল গোটায়। হ্যাঁ, তো আর কি নিয়ে ভাববো? আমি এত সময় যা যা বললাম সেসব? ওসব কি ভয় পাওয়ার মতন কথা? ভয় পাওয়ার মতন কথা না। নুহা নীরদ দিকে নাটক করে বলে। নুহা কাঁধ উঁচিয়ে বলে, মোটেই না। পৃথিবীতে এর চেয়েও অনেক ইন্টারেস্টিং বিষয় আছে ভয় পাওয়ার জন্য। মনে কর তুই চাইলেই আমি লিপস্টিক আর কাজল মেখে আলিফ লায়লার ভূত সেজে তোর রুমে ঢুকলাম, আর তুই চেঁচাতে গিয়ে টের পেয়ে গেলি যে তোর লিগামেন্ট ছিঁড়ে গেছে গলার। কিংবা রাতে তুই ওয়াশরুমে গেলি আর আমি লাইট বন্ধ করে বাইরে থেকে দরজা আটকে দিলাম, তুই অন্ধকারে হার্ট অ্যাটাক করে ফেললি। এসব হচ্ছে আসল ভয়, কিন্তু এই ব্যাপারে তো তুই সম্পূর্ণ সুস্থ। অ্যাটাক ফ্যাটাক কিছুই হয়নি। এখানেই প্রমাণিত এই ইস্যুটা আদৌ ভয় পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। পুষ্পিতা হতবুদ্ধি হয়ে গেল শুনে। একটা লজিকে মাথা ঘুরছে ওর। একটা সিরিয়াস বিষয় নিয়ে নুহার প্রতিক্রিয়া এরকম। মুখ কালো করে বলল, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। ওই গুন্ডাটা কত সাংঘাতিক আমি জানি। সে যত সহজে জবাই করবে বলে দেয়, তত সহজে তো আমি জবাই কথাটা খাতাতেও লিখতে পারি না। আরে পাগল, তুই বেশি বেশি ভাবছিস। হতেও তো পারে ও এমনি এসেছিল। ওরা তো এখানে প্রায়ই আসে শুনেছি। এলাকার লোকজনের মুখে মুখে এদের নাম। আর হয়তো এখানে এসে সে তোকে দেখে হালচাল জিজ্ঞেস করতে গিয়েছে। বকাটে হলে কি হবে, ভেতর ভেতর তো এরা সমাজসেবক হয়। পুষ্পিতা নাক চোখ কুচকে বলল, তোর মাথাটা গেছে নুহা। ছাড়ে সব, ভাগ্যে যা আছে হবে। চল ভেতরে চল। আহা, তুই অহেতুক এত ভাবছিস। আচ্ছা বেশ, মেনে নিলাম ও তোকে তুলে নিতে এসেছিল। এখন নিয়ে তো যায়নি, আর যেতেও পারবে না, কারণ আমরা তো পরশুদিন ঢাকা থেকে চলে যাব। তখন ও তোকে খুঁজে পাবে কি করে? তার আধিপত্য ঢাকার মূল শহরে, ওরকম প্রত্যন্ত জায়গায় না। সবচেয়ে বড় কথা, বখাটেদের কত কাজ জানিস? চাঁদাবাজি করা, মারপিট করা, মেয়ে দেখলে পেছনে লাগা। এত কিছু রেখে সে নিশ্চয়ই তোকে তুলে আনতে যাবে না গাজীপুর। নুহা হড়বড়ে ভঙ্গিতে বলে থামলো। একটা সুবিশাল শ্বাস টানলো। ঠোঁটে ঝোলালো মেয়েকে নিশ্চিন্ত হাসির সাইনবোর্ড। পুষ্পিতা ভাবনায় পড়েছে। খুব মন দিয়ে ভাবার পর আবিষ্কার করলো সব কথা ঠিক। এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যাই থাকলো না। তৎক্ষণাৎ নিভৃত দৃষ্টিযুগল তার চকচকিয়ে ওঠে। মৃদু হেসে বলে, তাই তো, আচ্ছা ঠিক আছে। কিন্তু হাসিটার দিকে মমতা নিয়ে চেয়ে রইল নুহা। চাউনিতে তার এক পৃথিবী দুঃখ।
খুব করে প্রার্থনা করলো তার অনুমান ভুল হোক, ওরকম একটা মাস্তান পেছনে পড়লে পুষ্পিতার জীবন শেষ হতে আর কাউকে দরকার হবে না। কিছুদিন কেটেছে, নৈসর্গে তখন পুরো দস্তর জ্যৈষ্ঠের হুড়ুহুড়ি, সূর্য মেতেছে উগ্রতায়, প্রচণ্ড খরতাপেও আগুনরূপী সৌন্দর্যে তার দারুণ গরম জ্বলন্ত রঙে চলছে পৃথিবী। সেদিন হঠাৎ করে নুহাদের বিল্ডিং এর সামনে হাজির হলো শাফিন, তীব্র ন্যায় মুখ ঢেকে নয়, তার নিজস্ব সাবলীল রূপে। সে গেটের কাছে এসে দাঁড়ায়, একযোগে চেয়ে রইল তিনতলার বারান্দার দিকে। সেটা সেদিন তীব্র দেখিয়েছে ওদের, ওখানে তো পুষ্পিতা থাকে। বারান্দার দরজা বন্ধ, জানালার কাজগুলো টানা, ভিতরের কোনো কিছু ভালো করে বোঝার উপায় নেই। শাফিন ক্রমাগত উকিঝুঁকি মারছে, ঘাড় খুঁজে দিক বেদিক। পেছন থেকে ওকে দেখে দারোয়ান ছুটে এলেন, খ্যাক করে বললেন। সে কিছু বলেনি, কিন্তু বারবার তাকাচ্ছে তিনতলার দিকে। দারোয়ান লক্ষ্য করলেন, রয়েস হয়ে শুধালেন। শাফিন মুখে মেঘ ছড়ালো, কুচকুচে কালো রং ছেয়ে গেল আনাচে কানাচে। ব্যথিত দৃষ্টি চোখলে আরেকবার দেখে নিল বারান্দাটা, ছোট করে বলল, ও। ঘরের সামনে আসতেই ভকভকে সিগারেটের গন্ধে গা গুলিয়ে উঠল লুৎফার। তৎপর শাড়ির আঁচল চেপে ধরলেন নাকে, দীর্ঘ পায়ে গিয়ে চাপানো দৌড় ছেড়লেন দু হাতে। কি রে বিট্টু? বলতে বলতে মেঝের দিকে চোখ পড়ল, সাহসা আটকে উঠলেন তিনি। বিছানার কাজ ঘেঁষে ফ্লোরের সবটুকু স্থানে আট পোড়া সিগারেট, এদিক সেদিক ছড়ানো ছিটানো ছায়, অ্যাস্ট্রেটা ভর্তি হয়ে উল্টে পড়ে আছে পাশে। লুৎফা আর্তনাদ করে বললেন, এ কি, ঘরে কি অবস্থা করেছিস? মায়ের নিনাদ তীব্রর কানে গেল না বোধ হয়। আজ শোয়া থেকে এক ফোঁটা নড়ল চলল না, একবার তাকালো না পর্যন্ত। মুখ হবে অগোছালো চিহ্ন, গায়ের স্যান্ডো গেঞ্জি থেকে পেশিবহুল হাত সদর্পে বেরিয়ে আছে, সোনালি চুল বড় দ্বিধা নিয়ে দাঁড়িয়ে, শান্ত লাল চক্ষু কুটুরে অন্যরকম উদাসীনতা। লুৎফা চলচলতি ভিতরে ঢুকলেন, সারা ঘরে চোখ বুলিয়ে হতাশ শ্বাস ফেললেন। পরপর উঁচু কণ্ঠে হাঁক ছুড়লেন কাজের মেয়েটিকে। মেয়েটি সেকেন্ডে ছুটে আসে, ধোয়ার গন্ধে শ্বাস আটকে আসে তারও। লুৎফা নাক মুখ চেপে রেখেই বললেন, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দে তো। মেয়েটি ঘাড় হেলায়, যেতে নিলে তীব্র মুখ খুলল এবার, আটকে দিয়ে বলল, না, আমার এখনো খাওয়া হয়নি, শেষ হলে ডেকে নেব, তুই যা। লুৎফা হতবাক হয়ে বললেন, কি বলছিস কি? একেবারে এত সিগারেট কেউ খায়? শরীরের দিকে একটু তাকাবি তো। সময় নেই, আপাতত খুব চিন্তায় আছি। লুৎফা উদ্গ্রীব হয়ে বললেন, কীরকম চিন্তা? সে ক্লাস 9 থেকেই সিগারেট ধরেছিস, এখনও খাচ্ছিস একেবারে নেকশাখরের মতো। হৃদয়টাকে ছাইনা বানিয়ে ছাড়বি না, তাই না? একবারও ভাবিস না যে তোর কিছু হলে মায়ের কি হবে? তীব্র নিরুত্তর বসে রয়, কোথাও একটা চেয়ে থেকে সিগারেটের ছোট বসায়। লুৎফা মর্মে মর্মে আশাহত হলেন। এই সিগারেট নিয়ে একসময় জামশেদের কি মাঠটাই না খেয়েছিল ছেলেটা, অথচ তাও ছাড়ানো গেল না। ভদ্রলোক ক্লান্ত হয়ে একটা সময় বকাবকি করাও ছেড়ে দিয়েছেন, আর এখন ছেলে কাউকেই মানে না। কি সুন্দর সাবলীল ভাবে মায়ের সামনে ধোয়া ছাড়ছে, জড়তা নেই, সংকোচ নেই, একটুখানি সম্মানও নেই সম্পর্কের প্রতি। এতটা বেপরোয়াও কেউ হয়? এখন কি কথা জবাবও দিবি না? তীব্র ঠান্ডা স্বর, খুব চিন্তায় আছি, বললাম না, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করা তোমার উচিত হচ্ছে না মা। ছেলের শীতল অবজ্ঞায় মুখ থমথমে হয়ে গেল লুৎফার। মাতৃসুলভ নয়ন ছলছল করে উঠল, ভেজা কণ্ঠে বললেন, তুই এরকম হয়েছিস কেন বলতো? আগে মনে হতো তোর বাপ একটা পাথর, এখন দেখছি তুই তাকেও ছাড়িয়ে গেছিস। মা সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিচ্ছু এসে যায় না, তাই তো? তীব্র সূচক শব্দ করে বলল, এখন যাও মা, এসব নিয়ে পরে কথা হবে। পরে পরে তোকে পাই আমি? কখন বাড়িতে আসিস, কখন বের হোস নিজেই জানি না। তুই বাবা ছেলের হাতে আমাকে দেওয়ার মতো সময় কোথায়? সত্যি করে বলতো বিট্টু, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? এতক্ষণে ফিরে চাইল তীব্র, ঠোঁট একদিকে উঁচু করে হেসে বলল, হ্যাঁ বললে বিশ্বাস করবে, না বললে মেনে নেবে। লুৎফা বললেন, এত কঠিন কঠিন কথা বলছিস কেন? উত্তর দে, কিছু একটা বল, যাতে অন্তত মনে শান্তি পায়। তীব্র নিরুৎসাহিত জানালো, আমি কখনো কারো মনে শান্তি দেওয়ার জন্য কিছু করতে পারি না, তোমার জন্য এই নিয়ম পাল্টানো উচিত হবে না। লুৎফা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাপের রক্ত কড়াই গন্ডায় ফলছে, তাই না? পুরোটা ওনার মতো শক্ত মানুষ হচ্ছিস। তীব্র অনীহ কণ্ঠে বলল, মন্ত্রী মশাইয়ের মতন হলে তো অন্তত শখের বসে বখাটে হতাম না, সংসদে গিয়ে ভাষণ দিতাম। লুৎফা কিছু বলার মতো খুঁজে পেলেন না, আর নম্র গলায় অনুনয় করলেন, জানি শুনবি না, তাও বলছি, পারলে সিগারেট খাওয়াটা ছাড়।
মায়ের একটা কথা রাখ বাবা, মা কখনো খারাপ চায় না সন্তানের। আচ্ছা। আচ্ছা শুনে লুৎফা খুশি হয়ে গেলেন, গদগদ হয়ে বললেন, সত্যি ছেড়ে দিবি? কাল থেকে। সাহসে হাসিটা কমে গেল ওনার। কিছুক্ষণ ভগ্ন হৃদয় নিয়ে চেয়ে রইলেন তীব্রর মুখের দিকে। এই কাল দিনটা আর কোনোদিনও আসবে না তিনি জানেন। এত বছরেও এইটুকু অন্তত আয়ত্ত হয়েছে। এর আগে যতবার অনুরোধ করতেন এই কথা বলে তীব্র সান্ত্বনা দেয়, ক্ষণিকের জন্য থামিয়ে রাখি ওনাকে, কিন্তু সত্যিকারের সিগারেট ছাড়তে পারে না। লুৎফার কথা বাড়ালেন না, এক বুক ব্যর্থতা নিয়ে পা বাড়ালেন যেতে। তীব্র তক্ষুনি পেছন থেকে ডাকলো, মা। লুৎফা ফিরলেন। সে বলল, মনে করো একটা কিছু আমার ভালো লেগেছে, কিন্তু সেটা আমাকে ভালো চোখে দেখছে না, কি করা যায়? ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন। তীব্র বা হাতে থুতনি চুলকে চুপ করে রইল। লুৎফা আগামাথা বুঝলেন না কোনো কিছুরই। অল্প সময় অপেক্ষা করলেন, হয়তো ছেলে কিছু বলবে, কিন্তু বলল না দেখে ঘর থেকে নিশ্চুপ বেরিয়ে গেলেন। শাফিন মন মোড়া হয়ে বসে আছে, চেহারা কোথাও একটুখানি উজ্জ্বলতা নেই। পাশে বন্ধুদের নিরন্তর হাসাহাসি আড্ডা। চায়ের কাপটিকে অবধি সে ঘোষণা করলো বিষাদ, বিষাদ এবং বিষাদ। মিরাজ, মুশফিক, আরমান, নাহিদ বিভ্রান্ত। তারা বেশ অনেকক্ষণ ধরে খোঁজাচ্ছে ওকে, কি হয়েছে জানতে চাইছে, কিন্তু শাফিনের ঠোঁটে যেন তালা ঝোলানো কিছু না। এরপর আর একটা বাক্য উচ্চারণ করলো না। শেষে হাল ছাড়লো ওরা, মন দিল নিজেদের কাজে। একবার তীব্রর ফোনে কল করলো আরমান। আজকে আসতে একটু বেশি দেরি হচ্ছে ওর। তীব্র এলো আরো আধ ঘন্টা পর, ঘোলা দুই চোখে রাজ্যের ক্লান্তি, কোটরের শ্বেতাংশ জবার মতো টুকটুকে লাল। রাত জাগা নির্ঘমতার ছাপটা পরিষ্কার। এতক্ষণে নড়ে চড়ে উঠল শাফিন। তীব্র মাত্র এসে বসতে উঠে পাশে গিয়ে বসলো, খুব মন খারাপ নিয়ে বলল, জানিস কি হয়েছে? মিরাজ, মুশফিক, আরমান কচমচ করে একে অন্যকে দেখলো। মুশফিক রেগে রেগে বলল, শালা আমরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, এই বেটা মুখই খুলেনি, কিন্তু দেখ যেই বিট্টু এসছে সুরসুর করে বলে দিচ্ছে। মিরাজ খটখটে গলায় বলল, আজ তো একটা বকাটে। নাহিদ বুঝতার বলল, বিষয়টা সোজাভাবে দেখলেই হয়, হয়তো শাফিন আমাদের থেকেও বিট্টুর কাছে বলে শান্তি পায় তাই। আরমান বলে, হয়েছে পণ্ডিত মশাই, আপনি আপনার জ্ঞান আপনার গোলে রাখুন। মিরাজ বলল, কারণ আপনি অনেক ভদ্র ছেলে, আর আমাদের মতো বকাটেদের ভদ্রতে আছে। নাহিদ অসহ্য ভঙ্গিতে কপাল কুঁচকালো, তবু পাল্টা তর্কে গেল না। তীব্র চাইল ওর দিকে, মুখের করুণ দশা দেখে কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? সুপ্তর আহাজারিটা ভেতরে কোনো রকম চাপা দিল শাফিন, মনোকষ্টে বলল, পুষ্পিতারা নাকি বাসা ছেড়ে চলে গেছে। খুব জোরদার একটা প্রতিক্রিয়া আশা করেছিল শাফিন। গত দিনগুলোর পর এমন প্রত্যাশা ভুল কিছু, কিন্তু এবারও তাকে নিরাশ করতে তীব্র নিষ্প্রভ উত্তর। তুই অবাক হসনি? কি নিয়ে? এই যে ওরা বাসা ছাড়লো তাতে। তীব্র কোকের ক্যানে গলা ভেজালো, খুব সাবলীল তার স্বর। অবাক হওয়ার মতো ঘটনা হলে হতাম, ভাড়া বাসায় থাকে যখন বাসা পাল্টাবে স্বাভাবিক না? তীব্র প্রখর নেত্রে চাইল, তাকানোর ধরনে একটু আগ্রহ পেল শাফিন। ভাবলো হয়তো এবার বিট্টু আমলে নিয়েছে, অথচ সে চোখ সরু করে বলল, তুই কি করে জানলি? এতক্ষণ বাকিরা ওদের কথাবার্তা শুনছিল। প্রশ্নটায় শশব্যস্ত চাউনিগুলো ঘুরে গেল শাফিনের দিকে। থতমেত খেল সে। মিরাজ ভ্রু উঁচিয়ে উঁচিয়ে বলল, কি করে জানলি বল? মুশফিক নাক টেনে বলল, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। শাফিন আমতা আমতা করে বলল, আশারের উত্তরে কাজ ছিল একটু, তখন আর কি। তীব্র প্রশ্ন করল, মেয়েটার বাসার সামনে তোর কি কাজ? না না, বাসার সামনে আসলে মানে। জিভের টকায় জুৎসই উত্তর না পেয়ে নিজেই থেমে গেল শাফিন। তার চুপসে যাওয়া বন্ধুরা মজা পেয়ে গেল, হুহা করে হেসে একে অন্যের গায়ে গড়াগড়ি খেলো। তীব্র একভাবে শাফিনের মুখের দিকে চেয়ে রইল। ও ভীষণ অস্বস্তিতে গাছ হয়ে বলল, এভাবে কি দেখছিস? তোর কি মেয়েটাকে পছন্দ হয়েছে? শানিত শব্দে কি যেন মিশে অজান্তি কেমন ঘাবড়ে গেল শাফিন। তস্ত্র মাথা নেড়ে বলল, না না। তীব্র এক পেশে হেসে বলল, গুড। তারপর চোখ ফিরিয়ে সামনে তাকায় সে, নিখাত বাক্য ছাড়ে, কিন্তু আমার পছন্দ। পাঁচজোড়া ব্যগ্র দৃষ্টি, চোখে মুখে বিমূঢ়তা। শাফিন ধুকফুকে মন নিয়ে শুধালো, পছন্দ? কাকে?
তীব্র সংকোচ শূন্য দৃঢ় জবাব। পুষ্পিতাকে। স্বাভাবিক কর্তৃর হাওয়ার মাঝে প্রকৃতির আচমকা বিরুদ্ধাচরণ শঙ্কা ডাকে জনজীবনে। উত্তপ্ত সূর্যের তেজস্বী রোদের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে পিলে শুদ্ধ চমকে উঠতে হয়, কিন্তু এই চমক তার থেকেও দ্বিগুণ ভারী। উপস্থিত 5 যুবকের দৃষ্টিতে পৃথিবী কাঁপানো বিস্ময়। ওরা কিং কর্তব্য বিমর স্তব্ধ, মুখে কথা নেই, জিভে ভাষা নেই, না আছে চক্ষু পল্লবের নরম চরণ। বিমর নেত্ররা শুধু ফ্যাল করে চেয়ে থাকলো সম্মুখে নিরুত্তাপ পুরুষটির পানে। তীব্র খুব আরামসে বসে, রৌদ্রোজ্জ্বল তাপ অতিকায় ফর্সা মুখে আড়াআড়ি এসে পড়েছে। বিলাতি নয়ন জ্বলছে আরো, মনে দুটো রাত বেড়েতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো চিতার ন্যায়। তার জোয়ার ভাটাহীন নদীর মতো শান্ত আঁখি একভাবে সামনে চেয়ে। দুপাশে বসা বন্ধুদের বিহ্বলতায় তোয়াক্কা নেই সেখানে। ওদের উত্তর দক্ষিণে আলাদা হওয়া অষ্টদয়ের গুরুত্ব নেই কোনো। এই যে নিশ্চল চোখে ওকে দেখছে সবাই, তার ছিটে ফোটার প্রভাব নেই ওর চেহারায়। আয়েশের রেশ বাড়াতে কেবল সামনে দুপা ছড়িয়ে দিল, খুব ধীরজ গলায় বলল, এভাবে চেয়ে থাকলে আমার চেহারা পাল্টে যাবে না। কথাটায় নড়ে উঠেছে ওরা। হা হওয়া ঠোঁটগুলো বন্ধ হয়েছে, কিন্তু হোঁচটের পরিমাণ কাটেনি। মিরাজ, নাহিদ, মুশফিক, আরমান, শাফিন দৃষ্টি তাদের বিব্রহ বিভ্রান্তি। তন্মধ্যে বিলম্বহীন ধাতস্থ হলো শাফিন। কেমন কণ্ঠ কেঁপে আসে কিছু বলতে যায়। মজা করছিস? তীব্র ঘাড় বাঁকালো, কপাল কুঁচকে পড়ল, কি নিয়ে? তুই পুষ্পিতাকে পছন্দ করিস, এটাও এখন বিশ্বাস করতে হবে আমাদের? যে বিট্টু কোনো দিন মেয়েদের সাথে তুই থেকে তুমিতে আসেনি, সে পছন্দ করে কোনো মেয়েকে? তীব্র কপট চিন্তা নিয়ে বলল, তুই বলতে চাইছিস আমার কোনো ছেলেকে পছন্দ করা উচিত? ফিক করে হেসে ফেলল নাহিদ। আওয়াজ কণ্ঠ ফোরে চলে এলো বাইরে। শাফিন জ্বলন্ত চোখে চায় তার দিকে। এমনি তো মেজাজ প্রচন্ড তেতে আছে। তত্র হাসি থামিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরল নাহিদ, কিন্তু চোখ দুটোতে কৌতুকে হাসি স্পষ্ট তখনও। তীব্র সায় দাঁড়ানো, ঠান্ডা গলায় বলল, মেয়েদের সাথে তুই তুকারি করি মানে এই নয় যে কোনোদিনও বাচ্চা কাচ্চার বাপ হব না। পূর্ণবার ছটকা খায় সবাই। মিরাজ হা হয়ে বলল, বাচ্চা অব্দি চলে গিয়েছিস? আরমান অস্থিরতায় বাইক থেকে লাফ দিয়ে নামে। ঝটপট তীব্র সামনে এসে বলে, তোর পুষ্পিতাকে পছন্দ? তাহলে আমরা যখন জিজ্ঞেস করতাম তখন যে বলতি না, মেয়ের প্রেমে পড়িনি, অস্বীকার করতি কেন? সরু চোখে চাইল তীব্র। প্রেমে পড়েছি কখন বললাম? ভ্যাবাচেকা খেয়ে গেল ছেলেটা। হতবুদ্ধি ভাবে বন্ধুদের দিকে চোখ বোলালো, থেমে থেমে বলল, প্রেমে পড়িসনি? না। মিরাজ বিভ্রান্তিতে হাবুডুবু খেয়ে বলল, একটু খোলাসা করে বল না ভাই, ছোট মাথায় এত প্যাঁচ নেওয়া যায় না। তীব্র চোখের ইশারায় ওকে কাছে ডাকে। মিরাজ এগিয়ে আসে চটপট। পাশে বসলে তীব্র ওর কাঁধ পেঁচিয়ে গুছিয়ে বলল, মেয়েটাকে ভালো লেগেছে, কেন লেগেছে জানি না, তবে প্রেমে পড়িনি। প্রেমে পড়লে বুক ধুকপুক করে শুনেছি, আমার ওসব হয়নি। এরপর নাহিদের দিকে চাইল, নিশ্চিন্তভাবে শুধালো। ঠিক বললাম? সে অবিলম্বে মাথা ঝাঁকালো। হ্যাঁ, মিথিলার সামনে গেলে করতো আমার। মুশফিক চসূচক শব্দ করে বলল, আবার মিথিলা সঙ্গীত শুরু। নাহিদ চোখ নাক কুচকে বলল, এমন করছিস কেন? ওকে তো ভালোবাসি আমি। চুপ কর বেটা, পরের বউকে ভালোবাসি শুনলে পাবলিক ঝাড়ু মারবে তোর কপালে। নাহিদ চুপ করে গেল। পরের বউ কথাটা বুকের মধ্যে জন্ম নিলে চিনচিনে এক ব্যথার। মিথিলা যাই করুক, ওর ভালোবাসা তো মিথ্যে ছিল না। বিয়ে হলে কি ভালোবাসা মরে যায়? মিরাজ দেখলো প্রসঙ্গ ঘুরে যাচ্ছে, বলল, এই তোরা থাম তো, বিট্টু তুই বল ভাই তারপর কি? তীব্র লম্বা শ্বাস টেনে বলল, হঠাৎ করে মনে হয়েছে ওকে পছন্দ হয়েছে। আর যেখানে তীব্র রেজা তালুকদার কোনোদিনও এসব মেয়েটিকে নিয়ে ভাবেইনি, সেখানে হুটহাট কাউকে ভালো লেগে যাওয়া মানে সাংঘাতিক কিছু নয় কি? সে মাথা দোলায়। সে তো বটে। মুশফিক মুখ কালো করে বলল, কিন্তু এখন কি হবে বিট্টু? তুইও পছন্দ করলি আর মেয়েও শহর ছেড়ে ভাগলো, এখন আবার কি করে খুঁজে পাবি? কলেজে তো আর আসবে না। ভারী চিন্তার কথাটি শুনে হেসে ফেলল তীব্র। পরিচ্ছন্ন ঠাট্টার হাসি দেখে মুশফিকের মাথা আউলে আসে। বুঝতে না পেরে শুধায়, হাসছিস কেন? তোদের কি মনে হয় যাকে পছন্দ বলতাম তার কোনো খোঁজ আমি রাখি না?
তারপর প্রশ্নবিদ্ধ নজর তাক করল সে। সবাই উৎসুকে একাকার। তীব্র তেজি কণ্ঠে জানালো, ওরা গাজীপুর যাওয়ার জন্য যেদিন মাটিতে পা রেখেছে খবর সবার আগে আমি পেয়েছি। এতক্ষণ চুপচাপ সব শুনছিল সাফিন। বিস্মিত নজরে চাইলো এবার। স্তম্ভিত বাকিরা আর্তনাদ করে বলল। সাফিন অধীর গলায় আওড়ালো, তুই আগেও জানতি এ কথা? তীব্রর প্রতাপী আওয়াজ। জানতাম, ইভেন ওরা কোন জায়গায় আছে, কত নম্বর ফ্ল্যাট, সব জানি। তীব্র রেজা ঘাস খায় না, ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটার ক্ষমতা রাখে। নাহিদ অনর্থক আলাপে গেল না। আনচানে মনে সোজাসুজি প্রশ্ন ছুড়ল, বিট্টু, একটা কথা বল, তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস? এক পর্যায়ে চুপ করে গেল। উত্তর জানতে সমান আগ্রহী সকলে। তীব্র সময় নিয়ে বলল, জানি না।